নলতা এফএম, নলতা এফএম, নলতা এফএম, কণ্ঠহীনের কণ্ঠস্বর। নলতা এফএম, নলতা এফএম, নলতা এফএম, কণ্ঠহীনের কণ্ঠস্বর। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি মামুন হোসেন। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং একটি জাতির টেকসই অগ্রগতির সবচেয়ে বড় চালিকা শক্তি। কিন্তু সাম্প্রতিক ইউনেস্কো ও কমনওয়েলথের প্রতিবেদন দ্য প্রাইস অফ ইনঅ্যাকশন আমাদের সামনে যে চিত্র তুলে ধরেছে তা সত্যিই উদ্বেগজনক। প্রতিবেদনটি বলছে, যদি আমরা এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিই তবে 2030 সালের মধ্যে শিক্ষা খাতে নিষ্ক্রিয়তার কারণে বিশ্বের অর্থনীতির $10 ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে। আর আমাদের বাংলাদেশও এর বাইরে নয়। বর্তমানে প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী মৌলিক পাঠ দক্ষতা অর্জন করতে পারছে না, যা ভবিষ্যৎ কর্মক্ষমতা ও জাতীয় উৎপাদনশীলতার জন্য এক বড় সতর্কবার্তা। দর্শক শ্রোতা, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য বিষয়ক আজকের লাইভ টকশো অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউনেস্কো ঢাকায়ের সহযোগিতায়। লাইভ টকশো অনুষ্ঠানটি আপনারা দেখতে ভিজিট করুন www.facebook.com/রেডিও-নলতা। এছাড়া রেডিও নলতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.radionolta.com, এছাড়া রেডিও নলতার ফ্রিকোয়েন্সি 99.2 এই ফ্রিকোয়েন্সি দিয়ে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাবেন। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠানে ফোন করে আপনাদের সকল মতামত জানাতে পারবেন 017431089992 এই নাম্বারটিতে। আমাদের আজকের লাইভ টকশো অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন দীপক কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন মিলন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 87 নম্বর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের সাথে আছেন জাকিয়া সুলতানা, অভিভাবক প্রতিনিধি। আপনাদের সবাইকে আমাদের আজকের লাইভ টকশো অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? জি, আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক শ্রোতা, আমরা মূল আলোচনায় চলে যাব, তবে তার আগে আমরা প্রথমে একটি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট শুনে তারপরে আমরা আমাদের মূল আলোচনায় আসছি। ততক্ষণে আমাদের সাথে থাকুন। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ, কিন্তু এখনো অনেক শিশু স্কুলে যেতে পারে না, আর যারা যায় তাদের অনেকেই মৌলিক দক্ষতা অর্জন করতে পারে না। ইউনেস্কোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যদি শিক্ষা থেকে বঞ্চিত শিশুর সংখ্যা এভাবে বাড়তে থাকে তাহলে 2030 সালের মধ্যে বিশ্ব হারাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক সম্ভাবনা। এই ক্ষতি শুধু অর্থে নয়, এটি এক প্রজন্মের স্বপ্ন হারানোর ক্ষতি। আমি ডাক্তার হতে চাই। বাংলাদেশেও প্রায় অর্ধেক শিশু প্রাথমিক বিদ্যালয় শেষ করতে পারে না। যদি আমরা এখনই শিক্ষার বিনিয়োগ না করি, আগামী প্রজন্ম হবে অদক্ষ, কর্মহীন ও পিছিয়ে পড়া। শিক্ষায় বিনিয়োগ মানে কেবল স্কুল নয়, এটি দারিদ্র্য কমানো, লিঙ্গ সমতা আনা এবং টেকসই উন্নয়নের পথ তৈরি করা। আমরা শিখতে চাই, বড় হতে চাই। তাই আজই বিনিয়োগ করুন শিক্ষায়, কারণ প্রতিটি শিশুর শেখার অধিকারী বাংলাদেশের ভবিষ্যৎ। সহযোগিতায় ইউনেস্কো ঢাকা ও প্রচারে রেডিও নলতা 99.2 FM। দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলাম পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট। তারপরে কিন্তু আমরা আমাদের মূল আলোচনা কিন্তু আমরা চলে এসেছি। আমি প্রথমেই চলে যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করব দীপক কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,
স্যার আপনি যদি প্রথমেই বলেন যে আসলে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার যে মান উন্নয়ন, যেটি নিয়ে আসলে সবসময় বিভিন্ন আমরা পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ায় আসলে প্রাথমিক বিদ্যালয়ের মান নিয়ে অনেক ধরনের রিপোর্ট বা বিভিন্ন ধরনের মতামত আমরা বিভিন্ন সময়ে দেখি স্যার। তো উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আসলে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে স্যার, এ বিষয়ে যদি আপনি স্যার আলোচনা করেন। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিভিন্ন কার্যক্রম চলমান আছে। যেমন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যেটা পিটিআইতে চলে, আবার স্বল্পমেয়াদী প্রশিক্ষণ যেটা উপজেলা প্রাইমারি ট্রেনিং সেন্টারে চলে, আবার স্কুলে যে ভৌত অবকাঠামো সেটাও শক্তিশালী মজবুত করার জন্য ব্যাপক কার্যক্রম চলছে। বহুতল ভবন এবং সুরম অট্টালিকা প্রাথমিক বিদ্যালয়ে গড়ে উঠছে। তারপর শিক্ষার্থীদের যে বিদ্যালয়ে উপস্থিতি করানো, তাদের উপস্থিতি বৃদ্ধি এবং ভর্তি বৃদ্ধি, এটার জন্যও বহুমুখী কার্যক্রম চলছে। উল্লেখযোগ্যভাবে বলা যায় 100% শিক্ষার্থীকে এখন উপবৃত্তি দেওয়া হয়, যাতে আমাদের বিশেষত দরিদ্র যে অভিভাবকরা আছে তারা যাতে অর্থ আয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের স্কুলে না পাঠিয়ে কাজে না পাঠায়, সেটা রোধ করার জন্য উপবৃত্তি দেওয়া হচ্ছে। তারপর আমরা যখন লেখাপড়া করেছি বই কিন্তু কিনে পড়তে হতো, কিন্তু এখন বই সরকার বিনামূল্যে দিচ্ছে। এগুলো কিন্তু সবই শিক্ষার্থীদের উপস্থিতি এবং ভর্তি বৃদ্ধির জন্য। তো বইটাও আবার পুরাতন বই না, প্রত্যেক বছর নতুন নতুন করে বই দেওয়া হয়। বিশাল ব্যাপার, আমি মনে হয় একটা বিরাট ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু। এবং সরকারের একটা বড় কষ্ট হচ্ছে বিশেষ করে বিনামূল্যে বই বিতরণের ক্ষেত্রে ব্যাপক একটা বড় রকমের খরচ হচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের 5টি মন্ত্রণালয় যে আমাদের যে বাংলাদেশের যে বাজেট, সে বাজেটের যে বড় অংশ ব্যয় করেন 5টি মন্ত্রণালয়, তার মধ্যে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আছে। হ্যাঁ, তো এখানে ব্যাপক টাকা এই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যয় করা হচ্ছে। তো এটা গেল পাঠ্যপুস্তকের বিষয়। তারপরে আপনার শিক্ষার্থীদের যে পুষ্টি দূরীকরণ, সে বিষয়েও সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে খুবই এটা আমাদের আশাব্যঞ্জক খবর যে পাইলট প্রোগ্রাম হিসেবে বাংলাদেশের, আমি ঠিক এক্সাক্ট পরিসংখ্যানটি বলতে পারবো না, তবে সম্ভবত 150 মতো হবে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর প্রোগ্রাম হাতে নিয়েছে সরকার, পাইলট প্রোগ্রাম। স্যার আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আমরা স্যার বিগত সময়ে আপনি যে মিড ডে মিল্কের কথা বলছিলেন, তো আসলে বিগত সময়ে আমরা দেখেছি যে উপকূলীয় ওই অঞ্চলগুলোতে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে আসলে তারা এই মিড ডে মিল্কের আওতায় ছিল, কিন্তু আসলে বর্তমানে স্যার এই মিড ডে মিল্কের ব্যবস্থাটা আসলে কোন পর্যায়ে আছে, এখন এটা চালু আছে কিনা বা এটা আগামীতে চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? খুব গুড, এটা ভেরি গুড পয়েন্ট। আপনার যে মিড ডে মিল, এটা প্রথমে একটা পর্যায়ে শুরু হয়েছিল 2010 সালের পরে, কিছু 2001-2 সালের দিকে এটা বিস্কুট দেওয়া হতো। তো সেই প্রোগ্রামটা বেশ কয়েক বছর চলে, সেটা আসলে ইউনিসেফের সহায়তায় ছিল, তো সেটা আর রান করা যায়নি ওইভাবে। তো এখন আবার নতুন করে এই বছর থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা বললাম প্রায় 150 কি আমি এক্সাক্ট পরিসংখ্যানটা বলতে পারছি না, তবে এটা পাইলট বেসিসে চালু হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলা আছে জি স্যার, এটা এই মিড ডে মিলের আওতায়। এবং এইটা যদি সাকসেসফুল হয় তাহলে প্রত্যেকটা স্কুলে আর কি 100% স্কুলে আমরা স্যার পরবর্তীতে আশাবাদী যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক্স্যাক্টলি এটা চালু করা হবে। এবং সরকার এ ব্যাপারে একেবারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা করার জন্য। তো আসলে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সব দিক থেকে বিবেচনা করলে কাজটি কিন্তু আসলে খুবই কঠিন একটা কাজ, তাও সরকার কিন্তু এটা হাতে নিয়েছে এবং আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই এটা বাস্তবায়ন হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দীপক কুমার বিশ্বাস স্যার আপনাকে, যে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন।
দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য বিষয়ক আজকের এই লাইভ টক শো অনুষ্ঠান। লাইভ টক শো অনুষ্ঠানে কিন্তু আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দীপক কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন মিলন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 87 নম্বর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন জাকিয়া সুলতানা, অভিভাবক প্রতিনিধি। এবারে আমি ইসমাইল হোসেন মিলন আপনার কাছেই জানতে চাচ্ছি যে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন মিডিয়া মাধ্যম দিয়ে বা সাধারণ মানুষের মুখে আসলে আমরা শুনি যে প্রাথমিক বিদ্যালয়ের মান নিয়ে আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা, আলাপ আলোচনা চলে আসে। তো আপনি একজন শিক্ষক হিসাবে আসলে আপনি শিশুদের শেখার ঘাটতিগুলো আসলে কোথায় কোথায়, এ বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ আজকের উপস্থাপক মামুন হোসেন আপনাকে, এবং আজকের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শ্রদ্ধাভাজন দীপক কুমার বিশ্বাস এবং জাকিয়া সুলতানা, অভিভাবক প্রতিনিধি, টেকনিশিয়ান যারা রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই শিক্ষা বিষয়ক টক শোতে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে শিক্ষণ শেখানোর ঘাটতি কিভাবে আসলে নিরূপণ করা যায় এবং সেখান থেকে কিভাবে ওভারকাম করা যায়। সর্বপ্রথমেই যদি একটু বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড তৈরির কারখানা হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, যেখান থেকে যে কোনো শিশুর প্রতিভার অঙ্কুরোদ্গম ঘটে এবং বিকাশ ঘটে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়গুলো, এবং একজন শিক্ষার্থীর মূল বিষয় থেকে বলা, পড়া এবং লেখা, এই তিনটা জায়গায় কিন্তু কাজ করতে হয়। অনেক শিক্ষার্থী আছে বলতে পারে কিন্তু ঠিকমতো পড়তে পারে না, আবার পড়তে পারে তবে ঠিকমতো লিখতে পারে না, বর্ণ ঠিকমতো চিনতে পারে না। সব কিছু নির্ভর করে পরিবার, পারিপার্শ্বিক পরিবেশ এবং শিক্ষার পদ্ধতির উপরে। এবং শিখানো ঘাটতির যে সম্ভাব্য কারণ যদি একটু বলি তাহলে বলবো সামাজিক ও মানসিক বিকাশ, ব্যক্তিগত সক্ষমতা, দক্ষতা, পারিবারিক ও পারিপার্শ্বিক কারণ, শিক্ষার পরিবেশ ও পদ্ধতি, বিদ্যালয় বহির্ভূত শিশুদের স্কুলমুখী করা। আমি একটু উদাহরণ দিই। শীতকাল চলছে, আপনি গরমকালে যদি খেজুর গাছ কাটেন তাহলে সেই খেজুর গাছে কখনো রস হবে না। শীতকালে খেজুর গাছ কাটলে রস হবে, তবে রস পাওয়ারও কিছু পূর্ব শর্ত রয়েছে। আপনাকে নির্দিষ্টভাবে কাটতে হবে, তার একটা পাতিল বা পাত্র দিতে হবে, একটা কাঠি থাকবে যেখান থেকে রস আসে। কাঠিটি যদি পাত্রের ঠিক মুখে না দেন, বাইরে দেন, রস বাইরে পড়বে। পাতিলটি যে দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখবেন সেটি যদি নর্মাল হয় তাহলে ছিঁড়ে যাবে। অর্থাৎ সামারাইজ হচ্ছে একজন শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয় বা তার শিক্ষার মান উন্নয়ন করতে হলে স্কুল মানে তার প্রতিটা কার্যক্রমগুলো সময়ের কাজ সময়ে করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবারই কিন্তু ভূমিকা রয়েছে। আর গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে বেসলাইন সার্ভে হচ্ছে। সেখানে কিন্তু একজন শিক্ষার্থী অঙ্কে দুর্বল, না ইংরেজিতে দুর্বল, নাকি গণিতে দুর্বল, কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল, সেটা সার্ভে করে তাকে সেভাবেই পড়াশুনোর উপযোগী করে তোলা হচ্ছে, কিংবা তাকে ওই বাংলা ইংরেজিতে দক্ষতা আনয়ন করার জন্য যেগুলো প্রয়োজন সেই ইনপুটগুলো দেওয়ার চেষ্টা করছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল হোসেন মিলন আপনাকে, যে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন আসলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য। এবং আপনি চমৎকার করে বলেছেন যে এখানে আসলে মানে অবশ্যই ছাত্রছাত্রীদেরকেও মনোযোগী হতে হবে, অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে এবং শিক্ষকদের প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে। 3টা বিষয় আপনি সুস্পষ্ট করে তুলে ধরেছেন। আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটা সরাসরি দেখছেন এবং শুনছেন, আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে অনেক তথ্য উপাত্ত নিয়ে আপনারা অবশ্যই বাস্তব জীবনে অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। এবারে আমি দীপক কুমার স্যার আপনার কাছে আমি আবারও আসতে চাচ্ছি। আমরা স্যার বিভিন্ন সময় দেখি যে বিদ্যালয়গুলোর মধ্যে মানের বৈষম্য দূরকরণের একটা বিষয় আছে। শিশুদের স্কুলের উপস্থিতি বাড়লেও আসলে শেখার মান না বাড়ার পেছনে আসলে কী কী ধরনের বাধা বা প্রতিবন্ধকতা আছে স্যার,
এ বিষয়গুলো নিয়ে স্যার যদি একটু আপনার আলোচনা করেন স্যার। বিষয়টা আপনার কি শেখার শিশুদের মান স্কুলে উপস্থিতি বাড়লেও শেখার মান না বাড়ার পেছনে আপনার স্যার মতে প্রধান বাধাগুলো কি স্যার? আমরা দেখছি যে বিভিন্ন সময় স্কুলে শতভাগ উপস্থিতি আছে স্যার, কিন্তু শেখার যে মান আসলে সেটা ঠিক পর্যায়ে আসলে স্যার কাঙ্ক্ষিত পর্যায়ে যাচ্ছে না স্যার। না, এটা এক কথায় বলতে গেলে বিষয়টা এমন যে ইকোনমিক্সের একটা থিওরি আছে। থিওরিটা এমন যে ওই মানে পরিমাণগত দিকটা বাড়ার সাথে সাথে গুণগত মানটা কমে যায়। তো এখন আমি আবারও সেই কথায় আসতে হয় যে পূর্বে কিন্তু শিক্ষাটা খানিকটা অপশনাল মতো ছিল, সবাইকে কিন্তু এরকম স্কুলে ভর্তি হওয়া বা এরকম ছিল না। এখন যেহেতু বাধ্যতামূলক সমস্ত শিশুকে আসতে হবে, এই পরিমাণ বেড়ে গেছে, তো সেই হিসাবে সেই দিক থেকে বিবেচনা করলে আপনার ওই যে এটা মানের কমের কথা বলছেন সেটা সে কারণেই আপনার এটা ধরা পড়ছে যে আদৌ স্কুলে আসতো না, যে আগে স্কুলের বাইরে ছিল, স্কুলের বাইরে রাস্তায় বাগানে ছিল, সে কিন্তু আজকে স্কুলের ক্লাসরুমে এসে বসছে। তাহলে এই জন্য কিন্তু একটা মানের পরে এফেক্ট পড়তে পারে। আর স্যার আমরা আপনার আলোচনায় স্যার চলে আসবো, তবে এই মুহূর্তে আমাদের একজন দর্শক শ্রোতা সরাসরি ফোনে যুক্ত হচ্ছেন। হ্যালো দর্শক শ্রোতা, আমাদের লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন, কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কালীগঞ্জ থেকে ফাতেমা বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে। জি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, আমাদের দেশে অনেক তরুণ তরুণী, বিশেষ করে গ্রাম অঞ্চলের তরুণীরা এবং শিশুরা অনেকেই এখনো শিক্ষা বঞ্চিত। এটার কারণ হিসেবে আপনারা কি বলবেন? কারণ হিসেবে কোনটাকে উল্লেখ করবেন? শ্রোতা বন্ধু, অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন, অবশ্যই আপনি আপনার প্রশ্নের সমাধান আপনি জানতে পারবেন। স্যার, আমাদের দর্শক শ্রোতা উনি ফোন করে যে বিষয়টি জানতে চেয়েছেন যে এলাকায় এখনো অনেক তরুণ তরুণী স্যার তারা বিভিন্ন শিক্ষা গ্রহণ থেকে আসলে বঞ্চিত আছেন স্যার। উনি সম্ভবত স্যার হয়তো প্রাথমিক বিদ্যালয়ের থেকে স্যার যে লব্ধ শিক্ষা, প্রাথমিক শিক্ষার কথা নিয়ে উনি বলছেন। তো এই বিষয়ে স্যার আপনি কি পরামর্শ দিবেন স্যার? প্রাথমিক শিক্ষা এরকম বঞ্চিত থাকার পরিসংখ্যান মানে আমাদের কাছে এরকম কোনো পরিসংখ্যান নাই। আমাদের শতভাগ শিশু ভর্তি হয়েছে এবং বিদ্যালয়ে হয়তো নিয়মিত সব শিশু না গেলেও বিদ্যালয়ে যায় এবং ভর্তির বাইরে কোনো শিশু নাই। তবে এখানে বেশ কিছু বিষয় আছে, সেগুলো বলা দরকার। অনেক ক্ষেত্রে মানে শিশুর পরিবার এত দরিদ্র থাকে যে তারা অর্থ ইনকামের জন্য বা তাদের পরিবার পরিচালনার জন্য যত্রতত্র কিন্তু তারা বাসস্থান পরিবর্তন করে, ইন্ডিয়ায় চলে যায়, ঢাকায় চলে যায়, ভাটায় চলে যায়, নানান রকম ব্যাপার হয়। তারপরে দেখা যাচ্ছে অনেক সময় অনেক শিক্ষার্থীর পরিবার মানে যেটাকে বলা যায় ব্রোকেন ফ্যামিলি, মানে পরিবার ভেঙে যায়। জি জি স্যার। পরিবার ভেঙে গেলে ওই শিশুটি কিন্তু তখন একবার মানে অভিভাবক শূন্য হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। এবার ওর কিন্তু স্কুলে তখন তার নিজের জীবনটা মানে বেঁচে থাকাটাই মানে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তখন স্কুলে শিক্ষা তো পরে আগে তো বেঁচে থাকতে হবে, এরকম কিছু কেস আছে আর কি। তো এই সমস্ত কারণে হতে পারে যে সে শিক্ষা বঞ্চিত বা শিক্ষার বাইরে থেকে যাচ্ছে। এরকম ঘটনা ছাড়া শিক্ষা বঞ্চিত থাকার কোনো সুযোগ নেই এবং আমাদের পরিসংখ্যান এটা নাই। তবে আমি আরেকটু অ্যাড করি, আমাদের পরিসংখ্যানে এগুলো উঠে এসেছে মানে আমাদের জরিপে, যে অনেক সময় শিশু ভর্তি হয়েছে তারপর আর খবর নাই। তারপর আমাদের সম্মানিত শিক্ষকগণ হোম ভিজিট করে বিভিন্নভাবে জানতে পারে যে এলাকায় নাই। আমি যেটা বললাম যে কোথায় চলে গেছে, ইন্ডিয়ায় চলে গেছে, ভাটায় চলে গেছে, মানে তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে 5 মাস পরে ফিরে আসছে, মানে ওখানে হয়তো সে ইনকাম ভালো সুযোগ করতে পারে, আবার ফিরে আসছে। তো এই যে 5 মাস সে শিক্ষার বাইরে থাকলো, তাহলে সে তার তো স্বাভাবিকভাবে তার মান কমে যাবে। জি, ঠিক কিনা? তো এরকম কিছু ক্ষেত্রে আছে। তো আমি আগেই বলেছি যে পরিমাণগত মান বাড়লে গুণগত মান কিছুটা কমে যায় অনেক ক্ষেত্রে। তো এগুলো আমাদের চ্যালেঞ্জ, তো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং এজন্য বিষয়ে বিভিন্ন কারণ তো হতে পারে দারিদ্রতা। সেটা তো আমি প্রথমেই বলেছি, দরিদ্রতাটা প্রথম কারণ। আসলে বিশেষ করে স্যার আমাদের যেহেতু উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, এখানে আসলে স্যার এই যে ড্রপ আউট স্টুডেন্টের ক্ষেত্রে স্যার বিশেষ করে দারিদ্রতাও স্যার একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় স্যার, এটাও আসলে আমাদের মাথায় রাখতে হবে। এবারে স্যার আমরা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে কিন্তু আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা যুক্ত আছেন। সুজন আহসান রয়েছেন আমাদের সাথে জয়েন করে, মেহেদি হাসান নয়ন রয়েছেন, লিখেছেন এমন অনুষ্ঠান আরও প্রয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
ভিডিপি আমির আলী রয়েছেন, লিখেছেন খুবই ভালো অনুষ্ঠান, ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল সালাম রয়েছেন, লিখেছেন স্যারের কাছে জানতে চাই, আগে যেমন প্রাথমিক শিক্ষা অফিসারগণ মাসে 1 থেকে 2 বার সকল স্কুল ভিজিট করতেন, শিক্ষার মান ঠিক আছে কিনা দেখা হতো, শিক্ষকরা এজন্য বিষয় চিন্তা করে ঠিকভাবে পড়াতেন, এগুলো বর্তমান সেভাবে দেখা যায় না, সে ব্যাপারে মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাই স্যারের কাছে। স্যার আপনি অবশ্যই এই বিষয়ে স্যার পরামর্শ দিবেন। আমাদের সাথে সুজন আহসান নাইস প্রোগ্রাম, না আমি এই ওনার যে নজরুল রয়েছেন এবং প্রোগ্রাম না আমি বলি আমাদের সাথে, ধন্যবাদ। এই তথ্যের সাথে সম্পূর্ণ আমি দ্বিমত পোষণ করছি, তার কারণ পরিদর্শনকারী কর্মকর্তার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে এবং পরিদর্শন ব্যাপক হারে হয়। আপনার এই আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে একজন দর্শক শ্রোতা সরাসরি যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালাম, আমি বিপ্লব বলছিলাম ভোমরা থেকে, শুনছি এবং দেখছি আপনাদের প্রোগ্রাম। জি জি জি, ভোমরা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, অনেক ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে যে আসলে এখন দেখা যায় যে অনেক শিক্ষার্থী আছে স্কুলে যেতে চায় না, ঝরে পড়ে। এখন ঝরে পড়ার ক্ষেত্রে এটা আসলে দায়ী কারা, অভিভাবক নাকি হচ্ছে সুশীল সমাজের মানুষ, না কোনটা? আর একটা বিষয় একটু জানতে চাই যে শিক্ষার মানটা প্রতিনিয়ত কমে যাচ্ছে, এটা কিভাবে বাড়ানো যায়, যদি এই বিষয়ে একটু আলোচনা করেন। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, অবশ্যই এই বিষয়ে আপনি পরামর্শ পাবেন। স্যার আমাদের যে দর্শক শ্রোতা ফোন করে যে স্যার প্রশ্নগুলো করলো স্যার, বিশেষ করে ঝরে পড়ার বিষয় নিয়ে এবং পড়াশুনোর যে মান নিয়ে স্যার, ঝরে পড়ার বিষয় নিয়ে যেটা উনি বলেছেন, আমি তো তার ব্যাখ্যা একটু আগেই দিয়েছি যে দরিদ্রতা, ব্রোকেন ফ্যামিলি, এই ব্রোকেন ফ্যামিলিটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঝরে পড়ার ক্ষেত্রে। দেখা যাচ্ছে তার দারিদ্রতার সমস্যা না, সেটা হচ্ছে সলভেন্ট ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি ভেঙে গেছে, এই কারণেও কিন্তু অনেক সময় ঝরে পড়ছে। এই ঝরে পড়ার দরিদ্রতা আর এই ফ্যামিলি ভেঙে যাওয়া ছাড়া এটা তেমন কোনো বিষয় নেই। এটা ঝরে পড়া এখন অনেক কমে গেছে, আগের তুলনায় অনেক কমে গেছে। আগে ছিল এটা 137% ছিল, তারপরে 30% বা 20%, এখন আমাদের কালীগঞ্জ উপজেলায় 0.66%, মানে 1-এরও কম, কিন্তু 0.66% কিন্তু ঝরে পড়া। তো একটা বিষয় ঝরে পড়ার। আর শিক্ষার মানের যে কথাটা বলেছেন, শিক্ষার মানের জন্য আমরা মানে সরকার যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করছি, সেটা মানে খুব শক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে এই বছরের মাঝামাঝি সময়ে কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে একেবারে সমগ্র দেশব্যাপী অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে যাচাই করা, মানে একটা জরিপ কার্য পরিচালনা করা হয়েছে শিক্ষার মান নিয়ে, যে কী পরিমাণ শিশু আপনার তার যে পর্যায়ে যেটুকু তার শিক্ষা দক্ষতা অর্জন করার কথা ছিল সেটুকু করতে পেরেছে না, কতটুকু করেছে, এটা জরিপ করা হয়েছে। জরিপ করে আমরা একটা রেকর্ড সংরক্ষণ করেছি, কি অবস্থা তার, সে অবস্থার একটা রেকর্ড সংরক্ষণ করেছে। এই মাসে আবার শুরু হয়েছে আবার সেই একই জরিপ কার্য, যে এই কয় মাসে আমরা চেষ্টা করেছি সেটাকে গেয়ার আপ করার। তো সেটা কতটা গেয়ার আপ হলো তার জন্য আমরা আবার একটা জরিপ করতেছি। এবং এই জরিপে যে ঘাটতিগুলো পাওয়া যাবে, যেসব শিক্ষার্থীর এই দুর্বলতা পাওয়া যাবে, যে তার শ্রেণী পর্যায়ে, যেমন একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার যতটুকু দক্ষতা অর্জন করার কথা, বা একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার পর্যায়ে যতটুকু এই দক্ষতাটা আসলে অর্জন করতে পারলো কিনা, এটা আমরা পরিমাপ করতেছি। এবং পরিমাপ করে যার যেখানে ঘাটতি পাওয়া যাবে, শিক্ষক সেই শিক্ষার্থীর পেছনে সেইভাবে ব্যাকআপ দিয়ে সেটাকে কভার করে আপনার মান 100%। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ছাড়া আবারও আপনার কাছে ফিরে আসবো। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলাদেশ গঠনে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য বিষয়ক আজকের এই লাইভ টকশো অনুষ্ঠান। টকশো অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউনেস্কো ঢাকায়ের সহযোগিতায়। আমাদের সাথে কিন্তু আজকে আরও একজন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, জাকিয়া সুলতানা, অভিভাবক প্রতিনিধি। এবারে আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে আমরা এতক্ষণ তো প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান নিয়ে, ঝরে পড়ার বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা বা বিভিন্ন বাধা চ্যালেঞ্জ নিয়ে আমরা আসলে কথা শুনছিলাম, আমাদের স্যার বলছিলেন। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন অভিভাবক হিসাবে আপনি কি মনে করেন যে আপনার সন্তানের বিদ্যালয়ে শেখার পরিবেশটা আসলে সন্তোষজনক পর্যায়ে আছে? ধন্যবাদ।
ধন্যবাদ রেডিও নলতা 99.2 FM-কে এবং উপজেলা শিক্ষা অফিসার স্যার এবং আরেকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন আমাদের সাথে, সকলকে ধন্যবাদ। প্রশ্নটা আবার একটু যদি করতেন। অবশ্যই, আসলে আপনি একজন অভিভাবক হিসাবে আপনি কি মনে করেন যে আপনার সন্তানের বিদ্যালয়ে শেখার যে পরিবেশ সেটি কি আসলে সন্তোষজনক? সন্তানের সব প্রাইমারি স্কুলগুলোতে এখন তো হচ্ছে ভবনগুলো বা যে হচ্ছে ক্লাসরুমগুলো, শ্রেণীকক্ষগুলো, টয়লেটগুলো অনেক সুন্দর, আগের থেকে অনেক ব্যবস্থা ভালো আছে। তবে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়গুলোতে আসলে খাওয়ার পানির ব্যবস্থাটা নাই। এগুলো হচ্ছে টিচাররা করে কি, তারা নিজেদের টাকা দিয়ে কিছু পানি টানি কিনে রাখে, তারা খায় আর মাঝে মাঝে শিক্ষার্থীদের দেয়। তবে অনেকগুলো শিক্ষার্থী যেহেতু স্কুলে থাকে, তো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই খাওয়ার পানির ব্যবস্থাটা করলে মনে হয় ভালো হয়। আর হচ্ছে টিচারদের হলো মান আর একটু বাড়ানো বলতে, টিচাররা হলো শিক্ষকরা অবশ্যই ছাত্রছাত্রীদের সুন্দর করে পড়াশোনা করায়। তবে আমার মনে হয় যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যত বেশি সচেতন, সেই বিদ্যালয়ের পড়াশোনার মান তত বেশি ভালো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তবে এর মধ্যে আসলে আপনি একটা বিষয় তুলে ধরেছেন যে বিশেষ করে নিরাপদ পানি, খাওয়ার পানি, বিশেষ করে আমাদের যেহেতু উপকূলীয় অঞ্চল, আমাদের মানে সুযোগ্য স্যার আছেন এই বিষয়গুলো নিয়ে। স্যার অবশ্যই স্যারের মানে দিক দিয়ে স্যার চেষ্টা করবেন অবশ্যই। আপনার কাছে আমার আরও একটা বিষয় জানার ছিল যে অনেক সময় শিশুরা স্কুলে যেতে চায় না বা তাদের একটা আগ্রহ আসলে থাকে না। তো এই যে যেতে চায় না বা আগ্রহ থাকে না, আসলে এর কারণগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? শিশুদের স্কুলে যেতে না চাওয়ার অনেকগুলো কারণ আছে। পরিবেশগত কারণ আছে, পারিবারিক কারণ আছে, বিদ্যালয়ের টিচারদের কিছু ব্যাপার আছে। যেহেতু যখন হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার চাপটা বেড়ে যায়, মানে বিদ্যালয় থেকে বেশি পড়া দেওয়া হয় বা অনেক বেশি চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চায় না, আজকে পড়াটা পড়তে পারিনি। এক্ষেত্রে আবার এখানে অভিভাবকদের কিছু গাফিলতি আছে। যেমন শিক্ষার্থী যখন স্কুল থেকে আসছে, তার হোমওয়ার্কগুলো কী সে অভিভাবকই জানে না। সে নিজের ইচ্ছা মতো কী করতেছে না করতেছে সেগুলো অভিভাবক যদি খেয়াল না রাখে, সে বাড়িতে যদি তার হোমওয়ার্কগুলো না করে, এগুলো করতে না থাকার কারণে একসময় সে ক্লাসে অপমানিত বোধ করে। মানে আমার যেহেতু প্রতিনিয়ত যদি ক্লাসের পড়া না হয়, তখন সে নিজেই অপমানিত বোধ করে। তার হলো বন্ধুরা বা সহপাঠী যারা আছে, তারা বিভিন্ন ধরনের উক্তি করে, নিজেই লজ্জা পায়, হ্যাঁ আনইজি ফিল করে, ক্লাসে বসে থাকতে আনইজি ফিল করে। তখন সে অনেক সময় স্কুলে যেতে চায় না। আবার দারিদ্রতা একটা কারণ আছে, যেহেতু স্কুলে যেতে হলে তার অন্য সহপাঠীরা যেভাবে আসে, সুন্দর করে ভালো পোশাক, খাবার দাবার, এগুলো অনেক অভিভাবক আসলে ভালোভাবে দিতে পারেন না। সেক্ষেত্রে শিশু যেতে চায় না স্কুলে, এরকম কিছু ব্যাপার আছে। আর হচ্ছে এইগুলো, এই কারণেই আমরা আবারও আপনার কাছে আসবো। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার বিশেষ লাইভ অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য। আজকের এই লাইভ টক শো অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউনেস্কো ঢাকা এর সহযোগিতায়। এবারে আমি ইসমাইল হোসেন মিলন আপনার কাছে আসছি। আমরা তো একটু আগেই আসলে একজন অভিভাবকের কাছ থেকে শুনছিলাম যে আসলে শিক্ষার্থীরা তারা আসলে মানে বিদ্যালয়ে তাদের যাওয়ার যে আসলে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো নিয়ে আসলে উনি বলছিলেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে বিদ্যালয়ে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে আসলে একজন শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে আপনি কি কি ধরনের দায়িত্ব বা কার্যক্রম পালন করেন, এবং পাশাপাশি এই যে বর্তমান ডিজিটাল যে প্রযুক্তি, আমরা বিভিন্ন যে স্মার্টফোনগুলো দেখছি, বিশেষ করে তথ্য প্রযুক্তির এই সময়টাতে আমরা বিভিন্ন যে প্রযুক্তির অপব্যবহার বা প্রযুক্তিতে যে আসক্ত যে বিষয়গুলো, এইগুলো আমাদের এই কোমলমতি শিশুদের শিক্ষার মানের উপরে কতটা প্রভাব ফেলছে, এ বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্নটা করেছেন যে শ্রেণীকক্ষে শেখার আগ্রহ বাড়াতে আসলে আমরা কি কি পদক্ষেপটা গ্রহণ করি। প্রথমত শ্রেণীকক্ষে আমরা বাস্তব অবাস্তব উপকরণ, বিভিন্ন খেলাধুলার সামগ্রী নিয়েই তাদের পাঠদান করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীদের আগ্রহটা বাড়ে। এছাড়াও প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
কিন্তু প্রজেক্টর রয়েছে, সেখানে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ক্লাস নেওয়া হয় যাতে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারে এবং তাদের যে শেখার একটা কিউরিওসিটি, কৌতূহল, সেটা বৃদ্ধি পায়। যেমন আমি আমার প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে, অর্থাৎ শিশু শ্রেণীতে যে শিশুরা পড়ে, প্রতিদিন কিন্তু একটা করে চকলেট দেওয়ার চেষ্টা করি। ওরা কিন্তু ওই লজেন্স বা চকলেট খাওয়ার জন্য হলেও উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে আমাদের শ্রেণীকক্ষের নির্ধারিত যে শিক্ষক, তিনি সঠিকভাবে পাঠদান করেন, তারা আগ্রহ ভরে স্কুল আসে এবং আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস, উনি যেমনটা বলছিলেন ফুড ফিডিং চালু হয়েছে 150টা উপজেলা, আমাদের শ্যামনগর উপজেলা রয়েছে পাইলটিং প্রোগ্রাম, পরবর্তীতে হয়তো কালীগঞ্জ উপজেলা আসবে এবং ফুড ফিডিং প্রোগ্রাম কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার আগ্রহ যেমন বৃদ্ধি করে, ঠিক স্কুলে উপস্থিতিও বৃদ্ধি করে। ড্রপ আউট হওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ স্কুল ফিডিংয়ের উদ্দেশ্যেও তারা পড়াশোনা করতে আসে বা স্কুলে হাজির হয়। বাদ বাকি দায়িত্বটা শিক্ষকরাই কিন্তু আসলে পালন করে। এবং আরও যে কাজগুলো করা যায়, যে রিডিং পড়ানো, বাসায় পড়াশোনার পরিবেশ সৃষ্টি করা, শিক্ষণীয় খেলা, সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা বাড়ানো, প্রকৃতির দিকে মনোযোগী হওয়া, প্রকৃতির সাথে তুলনা করে পড়াশোনাটা শেখানো, তাহলেই কিন্তু ক্লাসে শিক্ষার্থীরা মনোযোগী হয় এবং তাদের আগ্রহটাও বৃদ্ধি পায়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং পাশাপাশি কিন্তু আরও একটা প্রশ্ন ছিল যে আসলে বর্তমানে যে প্রযুক্তিতে আসক্ত হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, এ বিষয়ে আসলে এক্স্যাক্টলি আপনি সুন্দর প্রভাব ফেলেছে। সুন্দর প্রশ্ন করেছেন। যে কোনো জিনিসের ডিমেরিটস মেরিটস পয়েন্ট থাকে, জি, সুবিধা অসুবিধা, গুড সাইড ব্যাড সাইড, ভালো দিক এবং খারাপ দিক, সব দিকগুলোই কিন্তু থাকে। এখন আমরা বর্তমান যুগে যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাস করি, জি, এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, আপনার মোবাইল, কম্পিউটার সব কিছু থাকবে। এখান থেকে যদি শিক্ষার্থীরা ভালোটা গ্রহণ করে, অভিভাবকরা সচেতন হয়, তাদের ছেলে মেয়েদের কাছে মোবাইলটা কম ব্যবহার করতে দেয়, তাহলেই কিন্তু আসলে শিক্ষার মানটা বৃদ্ধি পাবে এবং তারা যে ভিন্ন পথে পরিচালিত হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবে। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে অভিভাবকদের সচেতন হওয়া এবং তাদের মোবাইল ব্যবহার করতে না দেওয়া। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল হোসেন মিলন আপনাকে, যে আপনি অনেক সুন্দর করে অনেক তথ্য দিয়ে আসলে আপনি বিশেষ করে আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি অবহিত করেছেন। আশা করছি আমাদের সকল দর্শক শ্রোতা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং যারা শুনছেন আজকের এই অনুষ্ঠান থেকে তারা অনেক তথ্য নিজেরা জানতে পারবেন এবং বিশেষ করে কোমলমতি শিশুদের তাদের মানুষের মতো করে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই তাদের সঠিক দিক নির্দেশনা এবং সঠিক দায়িত্ব নিয়ে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য বিষয়ক আজকে লাইভ টক শো অনুষ্ঠান। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন দীপক কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কালীগঞ্জ সাতক্ষীরা। আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন মিলন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 87 নম্বর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন জাকিয়া সুলতানা, অভিভাবক প্রতিনিধি। এবারে আমি দীপক কুমার বিশ্বাস স্যার, আপনার কাছে আমি আসছি। এবারে আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে এই যে আমরা একটু আগে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম স্যার, বিশেষ করে এই যে কোমলমতি শিক্ষার্থীদের লার্নিং পোভারিটি কমাতে আসলে বিশেষ করে কোন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা, এবং বিশেষ করে যে বাজেট বা সম্পদের সীমাবদ্ধতার মধ্যে কিভাবে আমাদের এই শিক্ষার মান আরও বাড়ানো সম্ভব বলে আসলে আপনি মনে করেন বা দেখছেন স্যার, এ বিষয় নিয়ে যদি আলোচনা করেন। না, সীমাবদ্ধ সম্পদের ভিতর থেকেও আমাদেরকে সরকার ব্যাপক পরিমাণে আপনার শিক্ষা উপকরণ সরবরাহ করছে। আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটি বিদ্যালয়ে এখন মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে, জি স্যার, ল্যাপটপ দেওয়া হয়েছে। এগুলো মানে যাতে ব্যবহার করতে পারে সেজন্য শিক্ষকদেরকে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জি,
তো এই যে একটু আগে বলছিলেন যে কথা, এই যে অ্যান্ড্রয়েড ফোনের কথা, তো অ্যান্ড্রয়েড ফোন মানে সমস্ত শিশুদের কাছে একটা কৌতূহলী বস্তু, তাই না? এটা কৌতূহলী বস্তু, সবাই এটা নিতে, সব শিশুরা নিতে চায়। তো এর জন্য ওই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। তো এই যে যাতে বড় স্ক্রিন দেখে তাদের কাছে মানে টেলিভিশন দেখার মতো দেখবে, অথচ সেটা ক্লাস চলছে। হ্যাঁ, এর মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু মানে শিক্ষা যে তাদের পাঠ, এই পাঠে কিন্তু তারা আগ্রহী হচ্ছে। জি স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার হাতে স্যার একটি ইউনেস্কোর একটা প্রতিবেদন রয়েছে স্যার, একটা রিপোর্ট রয়েছে। স্কুলের শিশুদের ধরে রাখা, সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেয়েদের শিক্ষায় বিশেষ মনোযোগ দেওয়া, দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করা, এই বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের কথা বিশেষভাবে উঠে এসেছে। এই প্রতিবেদনটিতে দেখা যায় বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 49% ছেলে এবং 33% মেয়ে শিশু এখনও শিক্ষার বাইরে আছে। এছাড়াও বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের মধ্যে 21% গণিতে এবং বিজ্ঞানে মৌলিক দক্ষতার স্তরে পৌঁছায় না। শিশুদের এই না শেখার ফলে 2030 সালে ব্যক্তিগত ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 69 বিলিয়ন মার্কিন ডলারে, যা কিনা আনুমানিক জিডিপির 17%। মৌলিক দক্ষতা অর্জনে ব্যর্থতা শুধু একজন শিশুর ভবিষ্যৎকেই অনিশ্চিত করে না, এর প্রভাবে পড়ে পুরো সমাজ এবং আমাদের অর্থনীতির উপর। শিশুদের স্কুল থেকে ঝরে পড়া এবং দক্ষতা না অর্জনের ফলে দেশের ব্যাপক আর্থিক ক্ষতি হয়, যার প্রভাব আমাদের জিডিপিতেও পড়ে। এই ক্ষতি কেবল আর্থিক সীমাবদ্ধতার মধ্যে নয়, অল্প বয়সে গর্ভধারণ, সহিংসতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধির মতো সামাজিক ঝুঁকিও বাড়িয়ে তোলে। বিশেষত মেয়ে শিশুরা এই ঝুঁকির মধ্যে বেশি পড়ে, কারণ জনসংখ্যার অনুপাতে তাদের হার তুলনামূলকভাবে বেশি। স্যার, এই যে ইউনেস্কোর প্রতিবেদনের এই যে রিপোর্টটি স্যার আমার হাতে এসেছে স্যার, এই রিপোর্টের আলোকে স্যার আসলে আপনি স্যার কি দেখছেন? এবং বিশেষ করে স্যার আপনি নিশ্চয়ই স্যার জানেন যে আমরা স্যার যেহেতু সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বেল্টে আমাদের স্যার বসবাস, এবং প্রতি বছরই স্যার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের লড়াই করে সংগ্রাম করে আমাদের টিকে থাকতে হয়। এবং বিশেষ করে প্রায় প্রতি বছরই স্যার নদী ভাঙনের ফলে এই এলাকায় তারা বসত বাড়ি বা ভিটা হারিয়ে স্যার তারা মানে তাদের মাথা গোজার যে ঠাঁই সেটিও থাকে না। তো আসলে এইগুলোর সাথে বিশেষ করে স্যার দুর্যোগের সাথে এই যে ড্রপ আউট স্টুডেন্ট, মানে এর স্যার সামঞ্জস্যতা বা এটা স্যার আসলে এর সম্পৃক্ততা স্যার কতটুকু আছে বলে স্যার আপনি মনে করেন? ধন্যবাদ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। বিশেষত উপকূলীয় অঞ্চলে যে দুর্যোগের একটা প্রবণতা থাকে, তো এই দুর্যোগের কারণে শিশুদের এই যে ঝরে পড়া বা শিক্ষার বাইরে থাকা, এটা মোটেই অস্বাভাবিক নয়। এটা হতেই পারে, তার কারণ যখন দুর্যোগ হয় তখন কিন্তু তার জীবনটা আসছে আগে, জীবনটাই যদি তার স্বাভাবিক না থাকে তখন সে লেখাপড়া করবে কী করে? তো এর জন্যে ক্ষতিগ্রস্ত হয় বা প্রভাবিত হয় ঠিকই, কিন্তু বাংলাদেশ কিন্তু দিন দিন মানে ঘুরে দাঁড়াচ্ছে এবং আমরা দুর্যোগে কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়েছে, অনেকটা প্রস্তুতি আমাদের বেশি থাকে এখন আগের তুলনায়। তো আমরা এটা শক্তভাবে এবং সুন্দরভাবে মোকাবেলাও করতে শিখেছি পূর্বের তুলনায়। তো আমাদের এই যে শিক্ষা বঞ্চিত বা শিক্ষার বাইরে থাকার এই বিষয়টা কিন্তু আগের তুলনায় কমে আসছে আর কি। আর একটা যে প্রসঙ্গ কেন আসছিল ঝরে পড়ার বিষয়ে একটা কম্পোনেন্ট আছে যেটা আমি ভুলে গিয়েছি বলতে, যে দরিদ্রতা বলেছিলাম, আর বলেছিলাম যে ব্রোকেন ফ্যামিলি। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ামক আছে যে অনেক সময় অনেক অভিভাবকদের মধ্যে দেখা যায় একটা অন্ধ বিশ্বাস, অন্ধ ধারণা, ভ্রান্ত ধারণা থাকে। এবং এটা আমি স্পষ্ট করে বলতে চাই, বিষয়টা এরকম যে ও আমার ছেলে তো বা আমার মেয়ে তো চাকরি পাবে না, ও খামাকে এত পড়িয়ে লাভ কি, ও আমি বের করে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে মেয়ে মানুষ ওই বড় ক্লাস উঠলে কোথায় কোন ঝামেলায় মানে বিপথে মানে আক্রান্ত হয় কিনা, ও ঝামেলা আর বাড়ির বাইরে বের করার দরকার নাই, বাড়ি থেকে আর বাইরে বের করতে চায় না, মানে তার নিরাপত্তাহীনতায় ভোগে। আবার অনেক সময় ভাবে মেয়েদের এত পড়িয়ে লাভ কি, ও ভাত রান্না করবে, মানে এই যে অন্ধবিশ্বাস, ভুল ধারণা, হ্যাঁ, এটা কিন্তু আছে, এটাও কিন্তু ঝরে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জি স্যার।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। এবারে আমি অভিভাবক প্রতিনিধি জাকিয়া সুলতানা আপনার কাছে আমি আসতে চাচ্ছি যে আমরা তো এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আসলে শিক্ষার মান উন্নয়নে আসলে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে আসলে কার্যক্রমগুলো কিভাবে করা যায়। একজন অভিভাবক হিসাবে শিক্ষার মান উন্নয়নে আসলে আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন? আপনি একজন সচেতন অভিভাবক হিসাবে শিক্ষার মান উন্নয়নে আসলে আপনার ভূমিকাটা কি, এবং বিশেষ করে স্থানীয় সরকার বা কমিউনিটি কিভাবে অভিভাবকদের আরো সচেতনতা বৃদ্ধি করতে পারে, এই বিষয় নিয়ে যদি আপনি সংক্ষেপে আলোচনা করেন। শিক্ষার মান উন্নয়নে যেমন শিক্ষকদের যেমন ভূমিকা আছে, শিক্ষার্থীদের সেরকম ভূমিকা, অভিভাবকেরও ভূমিকা, সমাজ রাষ্ট্র প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে। যেহেতু আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার, তারাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তো তাদের সুস্থ সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব সমাজ, রাষ্ট্র, শিক্ষক সকলেরই। কোমলমতি শিশুরা আসলে ওরা তো সেভাবে বোঝে না, জানে না। ওদের আমরা যেভাবে বোঝাবো, যেভাবে আসলে পরিবার থেকে ওদেরকে কন্ট্রোল করা হবে শিশুকাল থেকেই, সেভাবেই ওরা বেড়ে উঠবে। আজ ধরি একটি শিশু কখন হচ্ছে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়, যখন দেখে তার বাবা মা মোবাইল নিয়ে বসে আছে, কাজ বাদ দিয়ে মা মোবাইল নিয়ে বসে আছে, বা তার বাবা বা অভিভাবক অন্য সদস্যরা মোবাইল নিয়ে বসে আছে বা মোবাইলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, তখন ওই শিশুও মোবাইলের উপর আসক্ত হয়ে যায়। ও পাশে থাকতে থাকতে এইভাবে অভ্যাসটা তার পরিবার থেকেই শুরু হয়। আর হচ্ছে যেহেতু হলো আরও শিক্ষকদের কিছু আছে যে একটা শিশু বা শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে নিজের মতো করে কিছু বলে, তখন যে কখনো কখনো ভুল বলে, তখন কিছু কিছু শিক্ষকরা তাকে থামিয়ে দেয়। আসলে তাকে থামিয়ে দিলে তার মনের উপর একটা প্রভাব পড়ে, নৈতিবাচক প্রভাব পড়ে। সে যেটা বলেছে তার সেই কথার পরিপ্রেক্ষিতেই ইতিবাচক দিকগুলো টেনে নিয়ে আসা বা তাকে হচ্ছে সাপোর্ট করা, সে যেরকম চায় সেভাবে তাকে সাপোর্ট করা। এভাবে যে পরিবার থেকেও সাপোর্ট করা যে শিক্ষার্থী কী চাচ্ছে, সে আসলে মোবাইলের উপরে আসক্ত হচ্ছে কেন, বা অন্য বাইরে খেলাধুলো করতে যাচ্ছে কীভাবে, বা বিপদে যাচ্ছে কীভাবে, এগুলো যদি অভিভাবকরা আরও বেশি সচেতন হয়, সকলে যদি সচেতন হয়, তাহলে শিশুরা আসলে সুন্দর করে পড়াশুনো শিখতে পারবে। বা আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে অভিভাবকদের, যে আমার বাচ্চা পরীক্ষায় কত নাম্বার মার্কস পাচ্ছে, এইটা হচ্ছে প্রত্যেক অভিভাবকই খেয়াল রাখে। সারা বছর খেয়াল করে না, কিন্তু নাম্বার কত বেশি পেলো কত কম পেলো, কোন স্টুডেন্ট কোন শিক্ষকের কাছে হচ্ছে টিউশনি করে শিখে হচ্ছে বেশি নাম্বার পাচ্ছে, এইটার দিকে বেশি হচ্ছে অভিভাবকরা ঝুঁকে পড়ে। তো আমার মতে অভিভাবকদের উচিত যে সে কত মার্কস পাচ্ছে এটা না দেখে সে আসলে কতটা শিখতে পারছে, সে কতটা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি। আমাদেরকে কমেন্টসে লিখেছেন সুজন আহসান, 2025 এইচএসসিতে আমাদের যশোর বোর্ডে পাশের হার 48% হয়েছে। আগে তো অনেক বেশি ছিল, এখন এত কম পাশের হার হওয়ার কারণটা স্যার যদি বলতেন। আমাদের একজন দর্শক শ্রোতা উনি কমেন্টস করেছেন। আরও যারা আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, শুনছেন বা যারা সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, এবারে আমি শেষ পর্যায়ে দীপক কুমার স্যার আপনার কাছে আসতে চাচ্ছি যে স্যার, এতক্ষণ আমরা যে স্যার আজকের এই প্রোগ্রামের যে মূল যে বিষয়টা ছিল যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের শিক্ষায় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য, স্যার এই অনুষ্ঠান নিয়ে স্যার এতক্ষণ আমরা যে সার্বিক আলোচনা করলাম স্যার, এই অনুষ্ঠানের স্যার মূল বিষয়গুলো স্যার বিশেষ করে আমরা যদি একেবারে আমরা সংক্ষেপে নিয়ে আসি স্যার, তো আমরা কিভাবে স্যার আমাদের এই উপকূলীয় অঞ্চলের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদেরকে আমরা কিভাবে স্যার স্কুলগামী করতে পারি এবং শতভাগ স্কুলে উপস্থিতির সহ তাদের পড়াশোনার গুণগত মান শতভাগ কিভাবে স্যার আমরা নিয়ে আসতে পারি, এ বিষয়ে স্যার কালীগঞ্জ উপজেলা নিয়ে স্যার আপনার আগামী দিনের এবং বর্তমান যে পরিকল্পনা কি স্যার, এ বিষয়ে যদি আপনি আলোচনা করেন। শিক্ষার যে গুরুত্ব এবং
প্রয়োজনীয়তার কথা এখানে বলা হয়েছে। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা ছোটোবেলায় থেকে জেনে আসছি, তার কোনো বিকল্প নেই। উন্নয়নের জন্য তার পূর্বশর্ত শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা, শিক্ষার কোনো বিকল্প নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য, সকলের জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য, তারপরে মান বৃদ্ধির জন্য আমি মনে করি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমাদের শিক্ষকরা, আর তার সাথে আমাদের অভিভাবকরা। তখন ওই যে শিক্ষার্থী, যাকে আমরা শিক্ষা দিতে চাচ্ছি, তার সাথে কার কার সবচেয়ে বেশি রিলেশন? আপনার আমার কিন্তু বেশি রিলেশন নেই, সবচেয়ে ক্লোজ রিলেশন হচ্ছে শিক্ষকের আর পিতামাতার, অভিভাবকের। বাড়ি যেয়ে থাকছে তার কাছে তার সন্তান, স্কুলে আসছে থাকছে আমার শিক্ষকের কাছে, তাহলে বেশিরভাগ সময়টা তার কার কাছে কাটছে? শিক্ষকের কাছে আর পিতামাতার কাছে। তাহলে এই দুই পক্ষের, অভিভাবক এবং শিক্ষক, এই দুই পক্ষের ভূমিকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সবার ভূমিকা কিন্তু সাপোর্ট দেওয়া। তো আমার পক্ষ থেকে আমি বলি যে আমি সর্বোচ্চ পর্যায়ের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমাদের শিক্ষকদের যে কাজ আছে, যে সমস্ত সেবা আমাদের কাছ থেকে শিক্ষকরা নিতে আসেন, আমি অ্যাজ এ এডুকেশন অফিসার কিন্তু আমি একেবারে সর্বোচ্চ পর্যায়ে উদারভাবে, একেবারে স্মুথলি, একেবারে হ্যাসেল ফ্রি তাদেরকে আমি সেবা দিই। তখন আমার শিক্ষক যদি আমার কাছে সেবা নিতে সে হয়রানি হয়, তাহলে তার মানসিকতা নষ্ট হয়ে যাবে, কেমনে সে পড়াবে সে স্কুলে, বলেন তো? তো আমি কিন্তু এটা করি। আর আমাদের শিক্ষকদেরকে যে মনিটরিং করার দায়িত্ব, সেটাও আমরা পালন করি। এবং স্যার কালীগঞ্জ উপজেলা স্যার আসলে বিশেষ করে আপনি স্যার যেহেতু মানে মূল মানে কি বলা যায় যে আসলে পুরো উপজেলার আপনি স্যার দায়িত্বে আছেন, এবং মেন্টরিং বা মনিটরিং এর মূল বিষয়টা স্যার আসলে আপনার উপরে বর্তায় স্যার। আপনি এগুলো স্যার আসলে যদি একটু আপনার স্যার আমাদের যে দর্শক শ্রোতা যারা কমেন্টসে লিখছিলেন, যে আব্দুল সালাম বলে উনি লিখছিলেন যে সাপ্তাহিক বা মাসিকভাবে যদি স্কুলগুলোকে আসলে একটু মনিটরিং এর আওতায় নিয়ে আসা যায়, বা পাঠদান কার্যক্রমগুলো কেমন চলছে, স্কুলগুলো কখন ছুটি হচ্ছে, নির্দিষ্ট যে স্কুলের রুটিন ঠিকঠাক হচ্ছে কিনা, যে সময়ের একটা ব্যাপার আছে, এগুলো স্যার টোটাল আসলে স্যার আপনার কার্যক্রমের মধ্যে স্যার আমাদের দর্শক শ্রোতা লিখছিলেন, উনি আপনার কাছেই এই বিষয়গুলো স্যার জানাচ্ছিলেন। আচ্ছা, আমি ওনাকে একটু জানাতে চাই যে উনি হয়তো মানে নিশ্চয়ই জানেন না। তো বিষয়টা হচ্ছে আমাদের এটা স্যার রেগুলার কাজ, একেবারে রেগুলার কাজ। এই মনিটরিং করা, ভিজিট করা, দেখা, এটা আমাদের রেগুলার কাজ, এবং এটা আমরা করি। আমাদের টার্গেটও দেয়া থাকে, মানে কর্তৃপক্ষ, সরকার আমাদের টার্গেট দিয়েছে যে আমাদের এতগুলো স্কুল দেখতে হবে, আমরা সেটা দেখি, আমাদের না দেখার কোনো সুযোগ নেই। এবং আমি স্পেসিফিক হয়তো এখানে উল্লেখ করব না, তবে আমি এই মাসে অলরেডি 2টো স্কুল দেখা হয়ে গেছে। আজকে কত তারিখ? আজকে 10 তারিখ স্যার। তা আমার কিন্তু আমার যে ব্যক্তিগত সীমাবদ্ধতা সেটা আমি বলি, আমাকে এত বেশি পরিমাণে মানে বাইরে বিজি থাকতে, এই যেমন আপনার এখানে এখন থাকলাম, তাহলে আমি কেমন কাজ করবো? এরকম মানে এমন মিটিং টিটিং এত পরিমাণ, আর অভিযোগ, প্রচুর পরিমাণ অভিযোগ নিষ্পত্তি করতে হয়, অস্বাভাবিক সে অভিযোগ আসে এবং এগুলো নিষ্পত্তি করতে হয়। তো আমার মনে হয় জনবল কম, কিন্তু আমাদের এখানে আরও শাখা খোলা দরকার অভিযোগ নিষ্পত্তি তদন্ত করার জন্য। তো এইসব কাজে আমাদের সময় যায়। তারপরেও আমার টার্গেট আছে 5টি বিদ্যালয়, তা আমি সেটা করি। আমার ক্লাস্টার অফিসার আছেন যারা উপজেলা সহকারী, তারা 10টি স্কুল দেখেন। স্যার আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান স্যার যারা দেখছেন স্যার, আপনার কার্যক্রম নিয়ে স্যার অবশ্যই যাদের জানা ছিল না অবশ্যই তারা স্যার জানতে পারছেন। না, আমি সর্বশেষ আমি একটু মেসেজ দিতে চাই সবার জন্য। তো শিক্ষার মান বৃদ্ধি, শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনা, এটা না শিক্ষক একা পারবে, না অভিভাবক একা পারবে, এটা আমাদের একেবারে সমাজের প্রত্যেকটি মানুষের দায়িত্ব। সবাই একসাথে কাজ না করলে কখনো এটা সম্ভব হবে না, কোনো এক পক্ষ এ কাজ করতে পারবে না। দেশের উন্নয়ন, এই প্রাথমিক শিক্ষার উন্নয়ন যাই বলেন, একা কেউ কখনো করতে পারবে না, সবাই মিলে কাজ করলে সেটা হবে। আমি এই কলমটাকে যদি দুইজন দুই দিক থেকে টানি, কখনোই কোনো একদিকে যাবে না, সবাই মিলে একদিকে টানলে একদিকে যাবে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, অবশ্যই সেটা হবে। হয়তো কারোর রোল কম আছে, কারোর রোল বেশি আছে। যেমন আমি এখানে আছি, আমার রোলটা বেশি আছে, আমার শিক্ষকের রোলটা বেশি আছে, কি গার্ডিয়ানের রোলটা বেশি, কিন্তু সবাইকে আসতে হবে, সবার ইনভলভমেন্ট দরকার এবং সবার প্রচেষ্টা দরকার। তো থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনি অবহিত করলেন স্যার। আসলে এগুলো স্যার আমাদেরও আসলে ওইভাবে স্যার জানা ছিল না, আমরা স্যার জানতে পারলাম। এবং আশা করছি আমাদের যারা দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান যারা সরাসরি দেখছেন
বা যারা আমাদের ওয়েবসাইট থেকে বা ফ্রিকোয়েন্সি থেকে যারা এই অনুষ্ঠান শুনছেন, তারা অনেক স্যার তথ্য উপাত্ত নিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে তারা অনেক কিছু জানতে পারছে। এবারে আমি ইসমাইল হোসেন মিলন আপনার কাছে শেষ বেলায় আমি চলে এসেছি, যেহেতু অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্যায়ে। আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশেষ করে বিদ্যালয় পরিচালনায় অভিভাবকদের যে সম্পৃক্ততা, আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারা আসলে অভিভাবক সমাবেশ বা মা সমাবেশ করেন, এবং এক্ষেত্রে স্কুলের শিশুদের আসলে শিক্ষার মান নিয়ে কথা বলার আসলে একটা ভালো একটা প্লাস পয়েন্ট থাকে তাদের সাথে, যেহেতু আপনাদের সরাসরি কথা বলার একটা সুযোগ হয় এবং শতভাগ স্কুলে উপস্থিতি নিশ্চিত করাও সম্ভব হয়, এবং যে কোনো স্কুলের ইনফরমেশনগুলো সরাসরি অভিভাবকদের সাথে আপনাদের বলার সুযোগ হয়। তো এই সর্বোপরি প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আগামীতে কিভাবে আসলে শতভাগ স্কুলে শিশুদের উপস্থিতি নিশ্চিত করা এবং পাশাপাশি পড়াশুনোর গুণগত মান নিশ্চিত নিয়ে আসলে কি কার্যক্রম করা যায়, আপনি আপনার দিক দিয়ে কি ভাবছেন, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ মামুন ভাই আপনাকে। অভিভাবক সমাবেশ বা মা সমাবেশ আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেই কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, যেখানে সরকারি বরাদ্দও কিন্তু থাকে, এবং আমি আমার স্কুল সহ বাংলাদেশের যতগুলো স্কুল রয়েছে সেখানে কিন্তু প্রায় 2 মাস 3 মাস অন্তর অভিভাবক বা মা সমাবেশ হয়। অভিভাবক বা মা সমাবেশে কিন্তু তাদের আপ্যায়নেরও ব্যবস্থা থাকে। এটি একটি ব্যাপার যে অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ হয়। ইংরেজিতে একটি কথা রয়েছে, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। যত বেশি সম্পর্কটা তৈরি হয় ততই কিন্তু অভিভাবকের সাথে স্কুলের শিক্ষকদের হৃদ্যতাও কিন্তু বাড়ে, এবং অভিভাবকদের আমরা যে ইনফরমেশান তথ্যপত্রগুলো দিই সেগুলো সে বাড়ি যেয়েও তার সন্তানদের বলতে পারে এবং পড়াশোনার মানও বৃদ্ধি পায়। একজন শিক্ষার্থী যদি অনুপস্থিত থাকে 2 থেকে 3 দিন বা 4 দিন আমরা অভিভাবক সমাবেশের মাধ্যমে সেগুলো বলতে পারি, উপস্থিতির হারও কিন্তু বৃদ্ধি পায়। এবং শুধু এখানে শেষ নয়, আমরা নিয়মিত হোম ভিজিট করি। কোনো শিক্ষার্থী যদি স্কুলে বহুদিন ধরে অনুপস্থিত থাকে, হোম ভিজিট করে তাকে স্কুলে আনার ব্যবস্থা করি। সর্বোপরি সংক্ষেপে একটা কথা বলতে চাই, যদি ফুড ফিডিং কার্যক্রমটা শুরু হয় এবং কিন্ডার গার্ডেন বা নুরানি মাদ্রাসা যেগুলো রয়েছে সেখান থেকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেমেয়েগুলো ভর্তি হয়, তাহলেই কিন্তু শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাবে এবং উপস্থিতি বৃদ্ধি পাবে। স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা আগে যেমন ছিল, বর্তমানে অনেক স্কুলে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। সেই কারণগুলো খুঁজে দেখে আসলে সেগুলো নিরূপণ করে যদি সমাধান করা যায়, শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যত বেশি উন্নত হবে সে দেশ কিন্তু তত বেশি সমৃদ্ধ হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দিকে সরকার যত বেশি নজর দেবে, এখানের বেতন কাঠামো, অবকাঠামো সব কিছু যত বেশি উন্নত হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও কিন্তু ততই সমৃদ্ধ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল হোসেন মিলন আপনাকে। দর্শক শ্রোতা, কথা বলতে বলতে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ বেলায় চলে এসেছি। এবার বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে একটি কথা, আসুন কোমলমতি শিশুদের সুশিক্ষা শিক্ষিত করতে সকলে মিলে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলি, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করি। দর্শক শ্রোতা, যাওয়ার আগে বলতে চাচ্ছি, বিখ্যাত মনীষী নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। আসলে এই কথাটি যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবে যদি আমরা রূপান্তরিত করতে চাই, অবশ্যই এক্ষেত্রে আমরা যারা অভিভাবক আছি অ্যাট ফার্স্ট আমাদেরকেই সচেতন হতে হবে সার্বিক দিক দিয়ে, পাশাপাশি যারা শিক্ষক প্রতিনিধি আছেন তাদেরকেও আসলে তাদের দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই সুদৃষ্টি এবং সার্বিক কার্যক্রম পালন করতে হবে। তবেই আমরা সকলে মিলে, আমরা বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের আজকের যে শিক্ষার মান নিয়ে কথা হচ্ছে, শতভাগ উপস্থিতি নিয়ে কথা হচ্ছে, এই সার্বিক বিষয়গুলো আসলে কমে আসবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা একটা সুন্দর পরিমার্জনশীল একটা শিক্ষা ব্যবস্থা এবং সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারবো। অবশ্যই টকশো অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সার্বিক ব্যবস্থাপনা ছিলাম আমি মামুন হোসেন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। শুভ বিদায়।